সিনে ইনসাইড বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। ভাবুন তো, আপনি অন্ধ, পৃথিবীর কোনো কিছুই ঠিকমতো দেখতে পান না, হয়তো আলো অন্ধকারের পার্থক্যটাও আপনার কাছে শুধু একটা অনুভূতি, কিন্তু হঠাৎ আপনার চোখের সামনে এমন কিছু ভেসে উঠতে শুরু করলো যেগুলো স্বাভাবিক চোখের মানুষও কোনোভাবেই দেখতে পারে না। আজকের গল্পটাও ঠিক এমনই এক ছোট্ট অন্ধ মেয়ে জেন্ডিসকে নিয়ে। এক রাতের পর থেকে সে এমন কিছু দেখতে শুরু করে যা ধীরে ধীরে তাকে টেনে নেয় এক অদৃশ্য অন্ধকারের দিকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের সিনেমা অ্যালাস রোবান। গল্পের শুরুতেই গভীর রাতে একজন মানুষকে স্কুটি চালিয়ে একটি নির্জন রাস্তা দিয়ে বাড়ি ফিরতে দেখি। চারপাশে ঘন জঙ্গল, রাস্তায় আর কোনো মানুষ নেই। হঠাৎ মাঝপথে তার স্কুটি বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও যখন গাড়ি চালু করতে পারে না, তখন কিছুটা দূরে সে ছোট্ট একটি দোকান দেখতে পায়। এত রাতে এই নির্জন জায়গায় দোকান দেখে তার অদ্ভুত লাগলেও উপায় ছিল না। সে স্কুটি ঠেলে দোকানের কাছে যায় এবং সেখানে থাকা এক মহিলার কাছ থেকে একটা প্লাস নেয়। কিছুক্ষণ চেষ্টা করার পর স্কুটি আবার চালু হয়ে যায়। লোকটি প্লাসটা ফেরত দিতে পেছনে ঘুরে তাকায়, আর তখন তার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ কয়েক সেকেন্ড আগেও যেখানে দোকানটা ছিল এখন সেখানে শুধু ফাঁকা জঙ্গল। দোকান নেই, মহিলাটিও নেই। লোকটি আর এক মুহূর্তও দাঁড়ায় না, দ্রুত স্কুটি চালিয়ে চলে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর তার কানে একজন নারীর ভয়ঙ্কর হাসি শোনা যায়। প্রথমে সে মনে করে হয়তো ভুল শুনছে, কিন্তু সাইড মিররে তাকাতেই তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তার স্কুটির পেছনে একটা ভয়ঙ্কর মহিলা বসে আছে, মুখটা অস্বাভাবিক সাদা, আর সে এক দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে হাসছে। ভয়ে লোকটি স্কুটির স্পিড আরো বাড়িয়ে দেয়। একই সময় উল্টো দিক থেকে একটা ট্রাক আসছিল। হঠাৎ ট্রাকের সামনে ঘন কুয়াশা নেমে আসে। ড্রাইভারের মনে হতে থাকে রাস্তার মাঝখানে মৃত মানুষেরা হাঁটছে। সেও ভয় পেয়ে দ্রুত ট্রাক চালাতে শুরু করে। এরপর মুহূর্তের মধ্যেই স্কুটি আর ট্রাকটি মুখোমুখি হয়ে যায়। ভয়ঙ্কর দুর্ঘটনায় স্কুটি চালানো লোকটি ঘটনাস্থলেই মারা যায়। এখানেই আমরা প্রথম বুঝতে পারি এটা সাধারণ কোনো রাস্তা নয়। এই ভয়ঙ্কর জায়গাটাই হলো অ্যালাস রোবান। ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা অঞ্চলের বেতাং রেজেন্সিতে অবস্থিত এই জায়গাটি। লোককথা অনুযায়ী এই জায়গাকে ঘিরে রয়েছে অসংখ্য ভয়ঙ্কর গল্প আর অজানা রহস্য। বছরের পর বছর ধরে এই জঙ্গল ও রাস্তা নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে আছে নানা মিথ ও অলৌকিক ঘটনার কথা। আর এই রহস্যময় গল্পগুলো থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে এই সিনেমাটি। তাহলে চলুন দেরি না করে জঙ্গলের আরো গভীরে যাওয়া যাক। এরপর গল্পে আসে সীতা আর তার ছোট মেয়ে জেন্ডিস। জেন্ডিসের চোখে সমস্যা ছিল, সে খুব অল্প দেখতে পেত। অন্যদিকে সীতার স্বামীও একটি দুর্ঘটনায় মারা গিয়েছে। তার মেয়েকে নিয়েই তার পুরো জীবন। সীতা সেমারাংয়ের একটি হাসপাতালে নতুন চাকরি পেয়েছে। তার সবচেয়ে বড় আশা চাকরির টাকা জমিয়ে জেন্ডিসের চোখের অপারেশন করাবে, কিন্তু বাস স্ট্যান্ডে পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। সেমারাং যাওয়ার শেষ বাসটি তাদের চোখের সামনেই চলে যায়। পরদিনই সীতার চাকরিতে যোগ দেওয়ার কথা, তাই বাস মিস করে সে পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক তখন একটি প্রাইভেট বাসের কন্ডাক্টর তার সমস্যার কথা শুনে বলে দ্বিগুণ ভাড়া দিলে তারা সীতা এবং জেন্ডিসকে সেমারাং পৌঁছে দিতে পারে। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সীতা রাজি হয়ে যায়, কিন্তু ড্রাইভার যখন জানতে পারে রাতে তাদের অ্যালাস রোবানের রাস্তা দিয়ে যেতে হবে, সে প্রথমে রাজি হয় না। ওই রাস্তা নিয়ে সেও অনেক ভয়ঙ্কর গল্প শুনেছে। শেষ পর্যন্ত বেশি টাকার কারণে সে রাজি হয়ে যায়। এভাবেই শুরু হয় তাদের ভয়ঙ্কর যাত্রা। রাত গভীর হলে বাস অ্যালাস রোবানের মধ্যে ঢুকে পড়ে। চারপাশে শুধু অন্ধকার আর জঙ্গল। একসময় একজন যাত্রী খেয়াল করে তারা একই অ্যালাস রোবান সাইনবোর্ড দুইবার পার হয়েছে, মানে বাসটা যেন একই জায়গায় ঘুরছে। কন্ডাক্টর বিষয়টা গুরুত্ব না দিয়ে তাকে ভয় কাটানোর জন্য একটা কয়েন ছুঁড়ে দিতে বলে, কিন্তু কিছুক্ষণ পর ড্রাইভার সামনে এক ভয়ঙ্কর মহিলাকে দেখে হঠাৎ ব্রেক করে। সবাই চমকে ওঠে। ড্রাইভার নিচে নেমে দেখে কাউকে পাওয়া যাচ্ছে না, কিন্তু বাসের সামনে রয়েছে রক্তমাখা হাতের ছাপ, যেন কেউ দুই হাত দিয়ে বাসটাকে থামানোর চেষ্টা করেছিল। এর কিছুক্ষণ পর বাসটাও নষ্ট হয়ে যায়। আর এখান থেকেই সীতা আর জেন্ডিসের আসল বিপদ শুরু। জেন্ডিসের বাথরুম প্রয়োজন হয়, তাই সীতা একটা টর্চ নিয়ে মেয়েকে সঙ্গে করে জঙ্গলের ভেতরে যায়। ড্রাইভার বারবার বলে বেশি ভেতরে যেন না যায়। কিছু দূরে তারা একটা পুরনো খাবারের দোকানের মতো জায়গা দেখতে পায়। সেখানে কয়েকজন মানুষ চুপচাপ বসে খাবার খাচ্ছিল। তাদের আচরণও অস্বাভাবিক, কিন্তু সীতা এসব খেয়াল করে না। সেখানে থাকা এক রহস্যময় মহিলার কাছে সে বাথরুম ব্যবহারের অনুমতি চায়। জেন্ডিস বাথরুমের ভেতরে যাওয়ার কিছুক্ষণ পর অন্ধকার থেকে একটি ভয়ঙ্কর হাত বেরিয়ে তার মুখ চেপে ধরে। অন্যদিকে বাইরে দাঁড়িয়ে সীতা জঙ্গলের মধ্যে একটি অদ্ভুত সাদা বানর দেখতে পায়। অনেকক্ষণ হয়ে গেলেও জেন্ডিস বাইরে না আসায় সীতা তাকে ডাকতে থাকে। তারপর দরজা খুলে জেন্ডিস বের হয়, কিন্তু তার মুখে তখন অস্বাভাবিক একটা হাসি।
হাসি, চোখের মধ্যেও যেন আগের সেই নিষ্পাপ ভাবটা নেই। এরপর সে রহস্যময় মহিলা তাদের কিছু ফল খেতে দেয়। মহিলাটি আর জেন্ডিস একে অপরের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তাদের মধ্যে কোনো অজানা যোগাযোগ তৈরি হয়েছে। সীতা কিছুই বুঝতে পারে না, মেয়েকে নিয়ে আবার বাসে ফিরে আসে, কিন্তু তাদের চলে যাওয়ার পর সেই পুরো জায়গাটাই আবার অদৃশ্য হয়ে যায়, যেন সেখানে কোনোদিন কোনো দোকানই ছিল না। আর বাস আবার চলতে শুরু করলে দেখা যায় কয়েকটি অদৃশ্য আত্মাও তাদের সঙ্গে বাসে উঠে বসেছে, যাদের সীতা কিংবা অন্য যাত্রীরা কেউই দেখতে পাচ্ছে না। পরদিন তারা সেমারাং পৌঁছে যায়। সীতা হাসপাতালে কাজে যোগ দেয়। তার দায়িত্ব ছিল মৃতদেহ সংরক্ষণ বিভাগের প্রশাসনিক কাজ সামলানো। সেখানেই অন্তুর সঙ্গে তার প্রথম পরিচয় হয়েছিল। এরপর সীতা এবং জেন্ডিস তার কাজিন টিকার বাড়িতে থাকতে শুরু করে, কিন্তু প্রথম দিন থেকেই জেন্ডিসের আচরণ বদলাতে থাকে। এক রাতে সীতা তাকে একটা ঘরের ভেতরে কারো সঙ্গে কথা বলতে দেখে। সে ভেবেছিল জেন্ডিস হয়তো টিকার সঙ্গে কথা বলছে, কিন্তু ঠিক তখনই টিকা এসে সীতার পাশে দাঁড়ায়। সীতা ভয় পেয়ে দরজার নিচ দিয়ে তাকায়। জেন্ডিসের পাশে সে আরেক জোড়া পা দেখতে পায়। দরজা খুলতেই ভেতরে শুধু জেন্ডিস ঘুমিয়ে আছে, আর কেউ নেই। পরদিন টিকা দেখে জেন্ডিস একটা ছবি আঁকছে। ছবিতে একটা বাস দাঁড়িয়ে আছে ঘন জঙ্গলের মধ্যে, একদম সেই রাতের অ্যালাস রোবানের মতো। কিন্তু জেন্ডিস তো ঠিক মতো দেখতেই পারে না, তাহলে এত পরিষ্কারভাবে সে জায়গাটা আঁকলো কিভাবে? টিকা অবাক হয়ে ছবিটা দেখছিল। ঠিক তখন জেন্ডিস ধীরে ধীরে ভারী গলায় বলে, এখান থেকে চলে যাও। অন্যদিকে হাসপাতালে সীতা পুরনো ডেথ রেকর্ড দেখতে গিয়ে বুঝতে পারে অ্যালাস রোবানের এলাকায় অস্বাভাবিকভাবে মানুষের মৃত্যু হয়েছে। এরপর এম্মা নামের একজন মহিলা সীতাকে বলে, সম্প্রতি যে কঙ্কাল পাওয়া গিয়েছে সেটি ঠিক সেই জায়গার কাছেই ছিল যেখানে সীতা সাদা বানর দেখেছিল। কথাটা শুনে সীতা ভয় পেয়ে যায়, কারণ সাদা বানরের ব্যাপারে সে কাউকে কিছুই বলেনি। তাহলে এম্মা জানলো কিভাবে? সেই রাতেই জেন্ডিস প্রচন্ড জ্বরে পড়ে। ঘুম থেকে উঠে ভয় পাওয়া গলায় সীতাকে বলে, ওরা আসছে। সীতা পানি আনতে গেলে জেন্ডিস অনেক ভয়ঙ্কর ছায়া দেখতে পায়। তারপর জানালার বাইরে সেই একই মহিলাকে দেখতে পায়, কিন্তু এবার তার মাথায় একটা মুকুট ছিল। পরদিন টিকা আবার জেন্ডিসকে কারো সঙ্গে কথা বলতে দেখে। জেন্ডিস বলে সে খাবারের দোকানের সেই আন্টির সঙ্গে কথা বলছে, কিন্তু টিকা সেখানে কাউকেই দেখতে পাচ্ছিল না। পরিস্থিতি স্বাভাবিক করতে সে জেন্ডিসের সঙ্গে লুকোচুরি খেলতে শুরু করে, কিন্তু খেলার সময় জেন্ডিস অস্বাভাবিক দ্রুততায় ঘরের মধ্যে দৌড়াতে থাকে। যে শিশুটি ঠিকমতো দেখতেই পারে না, সে এত সহজে সবকিছু এড়িয়ে চলছিল কিভাবে? একসময় টিকা তাকে থামাতে গেলে জেন্ডিস প্রচন্ড জোরে ধাক্কা দেয়। টিকা টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়, হাতে গভীরভাবে কেটে যায়। জেন্ডিস তখন ধীরে ধীরে তার দিকে তাকায়, চোখ দুটি কালো হয়ে যায় আর বলে, আমি জেন্ডিস না। তারপর ভয়ঙ্করভাবে হাসতে থাকে। কয়েক মুহূর্ত পর আবার সবকিছু স্বাভাবিক, যেন কিছুই হয়নি। সীতা বুঝতে পারে বিষয়টা সাধারণ অসুস্থতা নয়। তারা একজন স্পিরিচুয়াল হিলারকে ডাকে। তিনি জেন্ডিসের উপর কিছু আচার করেন। তার কানের কাছে গিয়ে বলেন, কেউ ডাকলেও তার সঙ্গে যাবে না। তিনি 2 বোতল বিশেষ পানি নিয়ে যান, একটা জেন্ডিসকে খাওয়ানোর জন্য, আরেকটা পুরো বাড়িতে ছিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। এক রাতে জেন্ডিস একটা অদৃশ্য হাতের অনুসরণ করতে করতে আলমারির কাছে যায়। আলমারির দরজা খুলতে থাকলে তার চোখের সামনে যেন আবার অ্যালাস রোবানের সেই রহস্যময় ঘরের দরজাও খুলতে থাকে। অন্ধকার থেকে অসংখ্য আত্মা এগিয়ে আসে, আর তাদের পেছনে দাঁড়িয়ে ছিল সেই মুকুট পরা মহিলা। সে বারবার জেন্ডিসকে নিজের কাছে ডাকছিল। জেন্ডিসের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে সীতা দৌড়ে আসে। সে মেয়েকে শান্ত করার চেষ্টা করলেও জেন্ডিস কিছুতেই থামতে পারে না, কারণ তার চারপাশে সে দেখতে পাচ্ছিল অসংখ্য অদৃশ্য আত্মা, যেগুলো সীতার চোখে একদমই পড়ছিল না। জেন্ডিস ভয়ে কাঁপা গলায় বারবার বলতে থাকে, ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে। পরদিন রাতে অন্তু সীতাদের বাসায় আসে এবং বলে, অ্যালাস রোবানে তারা যে খাবারের দোকান আর মহিলাকে দেখেছিল, বাস্তবে সেখানে কিছুই নেই। কোনো দোকান নেই, কোনো বাড়ি নেই, কোনো মানুষও নেই। অন্তু নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও জানায়। বহু বছর আগে তার স্ত্রী আর মেয়ের বাসও অ্যালাস রোবানের কাছে নষ্ট হয়েছিল। তারপর তারা নিখোঁজ হয়। প্রায় 1 মাস পর দুজনের মৃতদেহ পাওয়া যায়। অন্তু জানতো জেন্ডিসের সঙ্গে যা হচ্ছে সেটা খুব ভয়ঙ্কর, তাই সবাই জেন্ডিসকে নিয়ে উস্তাদ এমহাবের কাছে যায়। জেন্ডিসকে দেখেই উস্তাদ এমহাব বুঝতে পারেন একটা শক্তিশালী সত্তা তার আত্মাকে নিজের করে নেওয়ার চেষ্টা করছে। তিনি রুকাইয়া শুরু করেন। তার আয়াত পড়ার সঙ্গে সঙ্গে জেন্ডিসের শরীর ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে। তার ভেতর থেকে অন্য একটি কণ্ঠ বলে, সে জেন্ডিসের আত্মা নিয়েই যাবে।
অনেক চেষ্টা করে ওস্তাদ এমহাব সত্তাটাকে জেন্ডিসের শরীর থেকে কিছু সময়ের জন্য বের করেন, কিন্তু সঙ্গে সঙ্গে সেটা টিকার শরীরে ঢুকে যায়। টিকার চোখ উল্টে যায়, গলার স্বর বদলে যায়। সেও বলতে থাকে জেন্ডিসের আত্মা সে নিয়ে যাবে। অনেক কষ্টে সত্তাটাকে টিকার শরীর থেকেও বের করা হয়, কিন্তু ওস্তাদ এমহাবের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তখন তিনি জানান এটা সাধারণ কোনো আত্মা নয়, এ হলো এলাস রোবানের সেই রহস্যময় শক্তি যার নিয়ন্ত্রণে রয়েছে এই অন্ধকার জগৎ। তার ক্ষমতা এত বেশি যে ওস্তাদ এমহাবও তাকে সহজে থামাতে পারবেন না। বাড়িতে ফিরে সীতা অজ্ঞান জেন্ডিসের পাশে বসে কাঁদতে থাকে। সে মেয়ের কাছে ক্ষমা চায়, বলে জীবনে তাকে কোনো ভালো কিছু দিতে পারেনি, সব সময় শুধু কষ্টই দিয়েছে। পরদিন হাসপাতালে গিয়ে সীতা আরও একটা ধাক্কা খায়। যে বাস ড্রাইভার তাদের সেমারাঙে এনেছিল তার মৃতদেহ মর্গে এসেছে। সেও আবার এলাস রোবানের রাস্তা দিয়ে যাওয়ার সময় মারা গিয়েছে। এবার সীতা বুঝে যায় জঙ্গলটা তাদের এখনো ছাড়েনি। সেই রাতে সীতা নিজেও ভয়ঙ্কর হ্যালুসিনেশন দেখতে শুরু করে। সে দেখে জেন্ডিস বলছে তার মা তাকে ভালোবাসে না, কারণ সে অন্ধ। এরপর জেন্ডিস নিজের চোখে আঘাত করতে যায়। সীতা চিৎকার করে ঘুম থেকে ওঠে। সে ভাবে পুরোটা হয়তো দুঃস্বপ্ন, কিন্তু জেন্ডিসের হাতে থাকা কাগজ খুলে দেখে সেখানে সেই একই সাদা বানর আঁকা। সীতা ভয় পেয়ে এম্মার কাছে যায়, আর এম্মা এবার এলাস রোবানের আসল ইতিহাস জানায়। বহু বছর আগে বাহু রেক্সো নামের একজন মানুষ রাজার নির্দেশে এই জঙ্গলের আত্মাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কিন্তু সময়ের সঙ্গে কলোনিয়াল আমলে এই জঙ্গল ভয়ঙ্কর এক পরিত্যক্ত ভূমিতে পরিণত হয়, যেখানে মৃতদেহ ফেলে রাখা হতো। অসংখ্য লাশ এখানে ফেলে দেওয়া হতো। বছরের পর বছর মৃত্যু আর অন্যায়ের কারণে জঙ্গলের রক্ষক দেবী রাসাস মানুষের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। তারপর থেকে রাতে এই এলাকায় আসা মানুষদের সে নিজের অদৃশ্য জগতে টেনে নিতে শুরু করে। এম্মা আরও জানায় দেবী রাসাস যাকে নিজের করে চিহ্নিত করে তার হাতে থাকে মাত্র 7 দিন, আর জেন্ডিসের সময় প্রায় শেষ। তাকে বাঁচাতে হলে আবার এলাস রোবানে ফিরতেই হবে। সীতা কোনোভাবেই রাজি হতে চায় না, কিন্তু সেই রাতেই জেন্ডিস বাড়ির বাইরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালে এম্মা জানায় জেন্ডিসের আত্মা ধীরে ধীরে মানুষের জগৎ ছেড়ে অন্য জগতে চলে যাচ্ছে। এবার আর কোনো উপায় থাকে না। সীতা মেয়েকে নিয়ে আবার এলাস রোবানে ফিরে যায়। জঙ্গলের গভীরে একটা বড় রিচুয়াল শুরু হয়। জেন্ডিসকে মাঝখানে শুইয়ে রাখা হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিচুয়াল করা আর এক মহিলা অজ্ঞান হয়ে পড়ে। সবকিছু থেমে যায়। এম্মা বুঝতে পারে জঙ্গলের অন্য আত্মারাও দেবী রাসাসের অনুমতি ছাড়া তাদের সাহায্য করতে পারছে না। সীতা তখন বলে প্রয়োজনে সে নিজেই মেয়ের জন্য ওই জগতে যাবে। আবার রিচুয়াল শুরু হয়। কিছুক্ষণ পর সীতা অজ্ঞান হয়ে পড়ে। বাস্তবে তার শরীর সেখানে থাকলেও তার আত্মা পৌঁছে যায় এলাস রোবানের আত্মার জগতে। চারদিকে অন্ধকার, ঘন কুয়াশা, অসংখ্য আত্মা ঘুরে বেড়াচ্ছে। সীতা শুধু একটা নাম ধরে ডাকতে থাকে, জেন্ডিস। হঠাৎ সে একটা গভীর খাদে পড়ে যায়। স্পিরিট ওয়ার্ল্ডে তার আত্মা আহত হওয়া মাত্রই বাস্তব জগতে তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। এম্মা বুঝতে পারে সীতার জীবনও বিপদের মধ্যে, তাই অন্তকে ওস্তাদ এমহাবকে আনতে পাঠানো হয়। স্পিরিট ওয়ার্ল্ডে সীতা আবার সেই পুরনো বাসটাকে নিজের দিকে ছুটে আসতে দেখে। বাসটা তার শরীরের ভেতর দিয়ে চলে যায়, আর নিচে তাকিয়ে সে দেখতে পায় তার চারপাশে অসংখ্য মানুষের কঙ্কাল পড়ে আছে। কিছুক্ষণ পর সীতা জেন্ডিসের মতো একটা শিশুকে দেখতে পায়, কিন্তু কাছে গিয়ে দেখে শিশুটির চোখ নেই। সে বুঝে যায় এটা জেন্ডিস নয়, এটা তাকে ভুল পথে নেওয়ার একটি ফাঁদ। অন্যদিকে বাস্তব জগতে অন্তু রিচুয়ালের জন্য পবিত্র পানি আনতে জঙ্গলের ভেতরে যায়। সেখানে একটা স্পিরিট তার উপর আক্রমণ করে। অন্তু অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান অবস্থায় সে নিজের মৃত স্ত্রী আর মেয়েকে দেখতে পায়। তারা অন্তুকে এখান থেকে চলে যেতে বলে। কিছুক্ষণ পর অন্তুর জ্ঞান ফিরে আসে। নিজের স্ত্রী আর মেয়েকে সে বাঁচাতে পারেনি, কিন্তু এবার অন্তত সীতা আর জেন্ডিসকে বাঁচানোর চেষ্টা করবে। এই সিদ্ধান্ত নিয়ে সে পানি নিয়ে আবার রিচুয়াল সাইটে ফিরে আসে। এদিকে জেন্ডিস নিজেকে সেই পুরনো রহস্যময় ঘরের মধ্যে দেখতে পায়, কিন্তু এখানে একটা আশ্চর্য ঘটনা ঘটে। বাস্তবে যে জেন্ডিস প্রায় কিছুই দেখতে পায় না, স্পিরিট ওয়ার্ল্ডে তার চোখ একদম ঠিক। সে সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। তার সামনে আসে দেবী রাসাস। জেন্ডিস নিজের মায়ের কথা জিজ্ঞেস করে। দেবী রাসাস শান্তভাবে জানায় তার মাও খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে। এখন থেকে এটা
সেটাই হবে তাদের নতুন পৃথিবী। ভয় পেয়ে জেন্ডিস সেখান থেকে পালায়। অন্যদিকে সীতার সামনে একটা সাদা বাঘ আসে। প্রথমে মনে হয় বাঘটা তাকে আক্রমণ করবে, কিন্তু রিচুয়ালের প্রভাবে সেটি শান্ত হয়ে যায়। তারপর সাদা বাঘটাই সীতাকে জেন্ডিসের কাছে যাওয়ার পথ দেখিয়ে দেয়। অবশেষে মা মেয়ের দেখা হয়। জেন্ডিস তাকে দেখেই জড়িয়ে ধরে। দুজনেই কান্নায় ভেঙে পড়ে। সীতা মেয়ের হাত জড়িয়ে ধরে স্পিরিট ওয়ার্ল্ড থেকে বের হওয়ার পোর্টালের দিকে এগিয়ে যায়। তারা প্রায় পৌঁছে গিয়েছিল। ঠিক তখন জেন্ডিস হঠাৎ সীতার হাত থেকে অদৃশ্য হয়ে যায়। দেবীর আসাস তাকে নিজের দিকে টেনে নেয়। বাস্তব জগতেও সীতা আর জেন্ডিসের শরীর প্রচন্ডভাবে কাঁপতে থাকে। সবাই রিচুয়াল আরো জোরে চালিয়ে যায়। স্পিরিট ওয়ার্ল্ডে সীতা দেবীর আসাসের সামনে হাঁটু গেড়ে বসে। কাঁদতে কাঁদতে নিজের মেয়ের জীবন ভিক্ষা চায়, কিন্তু দেবীর আশ্বাস জানায় জেন্ডিস এখন তার জগতের অংশ, সে আর ফিরবে না। তখন সীতা এমন সিদ্ধান্ত নেয় যেটা পুরো গল্পটাই বদলে দেয়। সে বলে, আমার মেয়েকে ছেড়ে দাও, যদি কাউকে নিতেই হয় আমাকে নিয়ে নাও। চারপাশ হঠাৎ শান্ত হয়ে যায়। দেবীর আশ্বাস কিছুক্ষণ সীতার দিকে তাকিয়ে থাকে। হয়তো বহু বছর পর সে প্রথমবার এমন কাউকে দেখলো যে অন্যকে বাঁচাতে নিজের জীবন দিতেও প্রস্তুত। শেষ পর্যন্ত সে জেন্ডিসকে ছেড়ে দেয়। বাস্তব জগতে জেন্ডিসের শরীর শান্ত হয়ে আসে। কিছুক্ষণ পর সে চোখ খোলে আর প্রথমেই নিজের মাকে খুঁজতে থাকে, কিন্তু সীতা আর চোখ খোলে না। তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, শ্বাস বন্ধ। সীতা আর বেঁচে নেই। নিজের মেয়েকে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনতে সে নিজের জীবন দিয়ে দিয়েছে। যে মা সেমারেং এসেছিল শুধু মেয়ের চোখের চিকিৎসার টাকা জোগাড় করতে, শেষ পর্যন্ত সেই মেয়ের জীবন বাঁচাতে নিজের জীবনটাই দিয়ে গেল। কিছুদিন পর জেন্ডিসের চোখের অপারেশন হয়। অপারেশন সফল হয়। জীবনে প্রথমবার সে পৃথিবীকে পরিষ্কারভাবে দেখতে পারে, কিন্তু যার মুখটা সে সবচেয়ে বেশি দেখতে চেয়েছিল সেই মানুষটি আর তার সামনে নেই। চোখ খোলার পর জেন্ডিস প্রথমে তার মায়ের ছবি দেখে। ছবিটির দিকে তাকিয়ে তার চোখে পানি চলে আসে, কারণ আজ সে এই চোখ দিয়ে পুরো পৃথিবী দেখতে পারছে। কিন্তু তার মা সেই পৃথিবীটা দেখানোর জন্য তার পাশে নেই। আর এখানেই শেষ হয় অ্যালাস রোবানের ভয়ঙ্কর কিছু ইমোশনাল গল্প। এই সিনেমায় হয়তো সবচেয়ে ভয়ঙ্কর ছিল দেবীর আসাস, হয়তো ছিল অ্যালাস রোবানের আত্মারা, কিন্তু গল্পে সবচেয়ে শক্তিশালী হয়ে দাঁড়ায় একজন মায়ের ভালোবাসা। কারণ কিছু ভালোবাসা এমনও হয় যেখানে নিজের জীবন হারিয়েও একজন মানুষ শুধু চায় তার সবচেয়ে প্রিয় মানুষটা যেন বেঁচে থাকে। সীতার জায়গায় আপনি থাকলে নিজের সন্তানের জন্য কি আপনিও একই সিদ্ধান্ত নিতে পারতেন?